বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা দেখছি সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপরে আমরা অলরেডি দুটো লেকচার বানিয়ে নিয়েছি। আজকে আমাদের পার্ট 3 চলবে, ঠিক আছে? তো যারা যারা যদি এই লেকচার গুলোকে না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি করে এগুলোকে কমপ্লিট করো, ঠিক আছে? তো এগুলো আমাদের হয়ে গেছিল পার্ট 2 লেকচারে। তো আমরা আর এগুলোকে দেখবো না। তো সৌর বিকিরণ ও পৃথিবীর তাপ বাজেটটা দেখে নিচ্ছি। তো সৌর বিকিরণ পড়ার আগে তোমাদের আগে কিছু তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করছি যে আমাদের যে পৃথিবী আছে, ধরে নাও এটা আমাদের কি আছে, পৃথিবী। তো পৃথিবীর গড় তাপমান কত আছে? 15 ডিগ্রি সেলসিয়াস। যদি আমাদের পৃথিবীর গড় তাপমান হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, তো সূর্য যে আমাদের, এটা ধরে নাও সান আছে, তো সূর্য থেকে যখন লঘু তরঙ্গ দৈর্ঘ্যগুলো পৃথিবীতে আসে, ঠিক আছে, এবং পৃথিবীতে আসার পরে আবার পৃথিবী কি করে দেয়, এই যে হিট গুলো আছে সেগুলোকে কি করে দেয়, রিলিজ করে দেয়, ঠিক আছে, দীর্ঘ তরঙ্গের মাধ্যমে। এখান থেকে তো আসে লঘু তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, লঘু তরঙ্গ দৈর্ঘ্যে। এবং এখান থেকে যখন পৃথিবী রিলিজ করে মহাকাশে, তো সেখানে কি তরঙ্গ দৈর্ঘ্য থাকে, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, লম্বা ভাবে যায়। এবার কথা হচ্ছে এখানে আসলো, দিনের বেলা আসলো, ঠিক আছে, সূর্যের তাপটা, এবং সন্ধ্যার হতে হতে বেরিয়ে গেল। তো এবার ভাবো যে দিনের বেলা তাপমান হয়ে যেত গরম, ঠিক আছে, এবং রাতের বেলা তাপমান চলে যেত ঠান্ডা, এখানে আরো মাইনাসে চলে যেত, ঠিক আছে, কারণ দিনের বেলা আসছে রাতের বেলা চলে যাচ্ছে, যতটা আসলো ততটা চলে গেল। তো পৃথিবীতে এই যে 15 ডিগ্রি সেলসিয়াস আছে গড় তাপমান, এটা কিভাবে বজায় রেখেছে পৃথিবী, এই সম্পর্কেই আমরা আজকের টপিকে আলোচনাটা করব, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। তো তোমরা এটা মন দিয়ে শোনো এবং ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। একবার বুঝে নিলে অত নাই যে বুঝতে পারবো না। তো খুবই সহজ ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সৌর বিকিরণ, ধরে নাও এটা আমাদের সূর্য আছে, ঠিক আছে, এটা সূর্য হয়ে গেল। এখান থেকে লঘু তরঙ্গ দৈর্ঘ্য গুলো পৃথিবীতে আসছে, এটা পৃথিবীর ভূপৃষ্ঠ হয়ে গেল, ঠিক আছে, পৃথিবীর ভূপৃষ্ঠ। তো এখানে আসছে লঘু তরঙ্গ হয়ে, ঠিক আছে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো আসছে, এই ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য যে আসছে, লঘু তরঙ্গ দৈর্ঘ্য গুলো, ঠিক আছে, এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা বলি ইনকামিং সোলার রেডিয়েশন। তো এটাকে আমরা কি বলি, ইনকামিং সোলার রেডিয়েশন, বা একেই আমরা বলি ইনসোলেশন। বুঝতে পারলেন? এই যে সূর্য থেকে আসছে যেগুলো লঘু তরঙ্গ দৈর্ঘ্য গুলো, সেটাকেই আমরা কি বলি, যখন ভূপৃষ্ঠে চলে আসে সেটাকেই আমরা কি বলি, ইনসোলেশন। একবার দেখে নিচ্ছি এখানে কি লিখেছে। সূর্য থেকে নির্গত ক্ষুদ্র তরঙ্গের সৌরশক্তি যা প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীতে পৌঁছায়, ঠিক আছে। এটা হয়ে গেল ইনসোলেশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে অ্যালবিডো। তো অ্যালবিডো হচ্ছে আগত সূর্য রশ্মির 34%, 34% অংশ কি হয়ে যায়, কোন প্রকার তাপ উৎপন্ন না করে মেঘ, ধূলিকণা ও ভূপৃষ্ঠ দ্বারা মহাশূন্যে ফিরে যায়, ঠিক আছে। তো দেখো এখানে সূর্য আছে, এটা আমাদের সান হয়ে গেল। তো সূর্য থেকে যে লঘু তরঙ্গ দৈর্ঘ্য গুলো আসছে, ঠিক আছে, এখান থেকে তো আসছে 100%, ঠিক আছে, সৌরশক্তি ওখান থেকে 100% আসছে, কিন্তু 34% কি করে দিচ্ছে, এখান থেকে প্রতিফলিত করে দিচ্ছে মহাশূন্যে, ঠিক আছে, সরাসরি প্রতিফলিত করে দিচ্ছে 34%। এটাকেই আমরা বলি এলবিডো। দেখো এটা কিভাবে হচ্ছে, মেঘ দ্বারা প্রতিফলিত 25%, তারপরে মহাকাশে বিচ্ছুরিত 6%, এবং ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত 3%। এটাকে তোমাদের আরো ভালো করে বোঝাবো, ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা বুঝিয়ে দিব, আগে তোমরা এটা দেখো। তারপরে হচ্ছে কার্যকরী সৌরশক্তি বা সৌর বিকিরণ। তো অবশিষ্ট দেখো 34% কি হয়ে গেল, এখান থেকে চলে গেল মহাশূন্যে বেরিয়ে গেল, ঠিক আছে। বাকি যে
6% আসছে, সেটা কি করছে, সেটা কিন্তু আমাদের পৃথিবীতে আসছে, ঠিক আছে। তার মধ্যেও আবার 18% কি হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডল কিন্তু শোষণ করে নিচ্ছে এবং রাতে সমপরিমাণ তাপ মহাকাশে বিকিরিত করে ব্যালেন্স ঠিক রাখে, ঠিক আছে। তাহলে আমাদের ভূপৃষ্ঠে কতটা পৌঁছাচ্ছে, 48%। ঠিক আছে, এবার বোঝার চেষ্টা, এখানে দেখো তোমরা এই স্লাইডে, এটা হয়ে গেল সূর্য, সান। এখান থেকে কি হচ্ছে, ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য গুলো, ঠিক আছে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য গুলো কি হচ্ছে, লঘু তরঙ্গ দৈর্ঘ্য গুলো আমাদের পৃথিবীর দিকে আসছে, ঠিক আছে। তো এটা আমাদের কি হয়ে গেল, পৃথিবী হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের পৃথিবী হয়ে গেল। তো এখানে কি হচ্ছে যে যখন এখান থেকে সান থেকে, সূর্য থেকে যখন 100% এখান থেকে মানে যে রশ্মিগুলো আসছে, সেটা তো 100%ই আসছে না পৃথিবীর দিকে, কিন্তু পৃথিবীর দিকে যখন আসছে সেখান থেকে ট্যাক্স হিসেবে ধরে নাও যে সরকার যেরকম ট্যাক্স কাটে কিনা, সেরকম এখানেও ট্যাক্স লেগে যায় এদের উপরে, ঠিক আছে। তো এখানে কি হয়, 34% এলবিডো, ঠিক আছে, এলবিডোর রূপে কি হয়ে যায়, এই যে রশ্মিগুলো ছিল এটা কি হয়ে যায়, বিচ্ছুরিত হয়ে যায়, ঠিক আছে, এটা কি হয়ে গেল, বিচ্ছুরিত হয়ে গেল 34%। এবার এই যে 34% আছে, তো 34%-এর মধ্যে তোমার গিয়ে যে মহাকাশে বিচ্ছুরণ হচ্ছে, ঠিক আছে, মহাকাশে যাচ্ছে কত, তোমার গিয়ে 6%, ঠিক আছে। তারপরে মেঘ থেকে প্রতিফলন, মেঘ থেকে প্রতিফলন হচ্ছে তোমার 25%, ঠিক আছে। আর তোমার যে বেঁচে থাকা যে মানে ভূপৃষ্ঠ থেকে যে আছে, সেটা হচ্ছে তোমার গিয়ে 3%, ঠিক আছে। তো 25 3 28 আর 6 কত হলো, 34। তো এই 34% কি হয়ে যাচ্ছে, এল ভিডিওর রূপে, মানে পৃথিবী থেকে, পৃথিবী কি মানে বায়ুমণ্ডল থেকেই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। পৃথিবী তো পৃথিবীতে আর সে আসতেই পারছে না, ঠিক আছে। ধরে নাও এটা আমাদের পৃথিবী আছে, তো এখানে সে পৌঁছাতেই পারে না, সে উপর থেকেই বেরিয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, এই কন্ডিশনে 3%, ঠিক আছে, 3%, এই যে তোমাদেরকে ওজোন লেয়ারটা পড়িয়েছিলাম, হুম, এখান থেকে 3% কি হচ্ছে, ওজনের রূপে বেরিয়ে যাচ্ছে, যে ওজন যে তোমাদেরকে পড়িয়েছিলাম না, ওজন মন্ডলটা। তো ওজন মন্ডল কি করে দিচ্ছে, ওজন দ্বারা শোষণ করে নিচ্ছে এই সূর্যের যে আসা রশ্মিগুলো আছে, এগুলোকে কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। যার ফলে এখান থেকে যদি 34% যদি রশ্মিটাকে মানে বিচ্ছুরিত করে দেয়, তাহলে 100 থেকে যদি 34 মাইনাস করো তাহলে কত বাঁচবে, তাহলে বাঁচবে তোমার গিয়ে 66%, ঠিক আছে। এই 66%ও কিন্তু পৃথিবীতে আসতে পারছে না, ঠিক আছে। এর কারণ আছে, যেরকম 3% কি করে দিল, ওজন বাইরে ফেলে দিল, ঠিক আছে। তারপরে তোমার গিয়ে 15% যেটা আছে, বায়ুমণ্ডল ও মেঘ দ্বারা শোষণ করে নিচ্ছে, ঠিক আছে। এই যে বায়ুমণ্ডল আছে না, যে লেয়ার গুলো তোমাদেরকে পড়ালো, ওরা কি করছে, 15% ওরা শোষণ করে নিচ্ছে, ঠিক আছে। তো 15 আর 3 18, 18% যদি এখান থেকে মাইনাস করো 66 থেকে, তাহলে কত থাকবে, কত থাকবে, মানে 8, আর এখানে কত থাকবে 4, মানে 48% মাত্র কোথায় চলে আসে, পৃথিবীতে 48%, ঠিক আছে। এই যে 48% যখন পৃথিবীতে আসে, তো এই ক্ষেত্রে কি হয়, পৃথিবী থেকে আবার যে এগুলো যে সূর্য তরঙ্গ গুলো যে এখানে এসেছে, ঠিক আছে, এই সূর্য তরঙ্গ যখন এসেছে লঘু তরঙ্গ রূপে, তো এগুলো আবার পৃথিবী রিলিজও করবে, করবে কি করবে না, এগুলো সন্ধ্যার দিকে কি করে দিবে, রিলিজ করে দিবে। তো এগুলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য রূপে, কি রূপে করবে, দীর্ঘ তরঙ্গে, দীর্ঘ তরঙ্গের রূপে এগুলোকে কি করে দিবে, মহাকাশে মানে পাঠিয়ে দিবে বা রিলিজ করে দিবে, ঠিক আছে। তো এখান থেকে 100% এসছিল, ঠিক আছে, ওর 48% এখানে এসেছিল পৃথিবীতে। এবার কি হচ্ছে, এখান থেকে রিলিজ করে দিল সব সবটাকে, ঠিক আছে, সব গ্যাসকে। কিন্তু কি হচ্ছে, গ্যাস না, রশ্মিগুলোকে, সব রশ্মিগুলোকে দীর্ঘ তরঙ্গ রূপে এখানে বেরিয়ে দিল, বের করে দিল, ঠিক আছে। কিন্তু কি হয়, এই যে মানে বায়ুমণ্ডল ও যে ভূপৃষ্ঠ যে এখানে আছে, বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের মধ্যে যে মানে যে মেঘগুলো রয়েছে, যেরকম CO2 গ্যাস হয়ে গেল, CH4 হয়ে গেল, ঠিক আছে, এরা কিন্তু দীর্ঘ তরঙ্গকে বের হতে দেয় না, ঠিক আছে। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য এগুলোকে কি করে, এগুলোকে বের হতে দেয় না, ফলে এগুলোকে আবার রিটার্ন করে কোথায় পাঠিয়ে দেয়, পৃথিবীতে, ঠিক আছে। তো
তো এগুলো যে পৃথিবীতে রিটার্ন করে পাঠিয়ে দিচ্ছে, এর ফলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ঘটনাও হয়। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং, সব জিনিসের একটা লিমিট আছে না, লিমিটে থাকলে সব ঠিক আছে। ঠিক আছে, CO2 এখানে তো ভালো কাজ করছে, ঠিক আছে, কিন্তু এটা যখন বেড়ে যায় তখন আমাদের এখানে গ্লোবাল ওয়ার্মিং এর কিন্তু সমস্যা হয়ে যায়। তো এই যে দীর্ঘ তরঙ্গ গুলোকে আবার কি করে দেয়, রিটার্ন করে পৃথিবীতে পাঠিয়ে দেয়। ফলে আমাদের যে পৃথিবীর যে গড় তাপমান আছে, সেটা আমাদের এখন কত আছে, 15°C। তাই আমাদের এখানে না তো অত গরম হয়, না তো মানে বেশি ঠান্ডা হয়, যেন আমরা সাস্টেইন করতে পারি। ঠিক আছে, সেরকমের থাকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কি করবা, এটাকে আরো মানে 1-2 বার করে রিপিট করে দেখবা, তোমরা ভালো করে বুঝতে পারবা। আর এই যে মানে আমি তোমাদের জন্য একটা মানে চিত্র বানিয়ে দিচ্ছি, যেটাতে তোমরা কি করবা, ভালো করে এই জিনিসগুলোকে মানে যখন তোমরা যে পরীক্ষা এক্সাম হলে যে মানে আহ, এর ব্যাপারে লিখবা, ঠিক আছে, হিট বাজেটের ব্যাপারে, তো সেখানে কি করবা, একটা কিন্তু ছবি এঁকে দিবা। ঠিক আছে, ছবি এঁকে দিলে তোমাদের নাম্বারটা আরো ভালো করে দিবে। ঠিক আছে, তো সেই ছবিটা আমি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি, যেটা তোমরা বানাবা ওখানে। তো এটা হয়ে গেল আমাদের সূর্য, এরকম একদম দেখাবে। ঠিক আছে, এখান থেকে 100% রশ্মি গুলো বেরিয়ে গেল। ঠিক আছে, একে আমরা কি বলি, আইসোলেশন। এখানে লিখে দিবা আইসোলেশন। যে মানে লঘু তরঙ্গ দৈর্ঘ্য গুলো যে পৃথিবীর দিকে আসছে, এটা আমাদের পৃথিবী হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দেখিয়ে দিবা যে 34%, এটা এলবিডোর রূপে, এখানে লিখে দাও এলবিডো। এলবিডোর রূপে কি হয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আকাশে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে শূন্যে। এবার কি হচ্ছে, এখান থেকে যে আসছে, ঠিক আছে, এখান থেকে যে আসছে তার মধ্যে থেকে আবার 3% কি হচ্ছে, 3% এখান থেকে চলে যাচ্ছে তোমার গিয়ে ওজন। ওজন দ্বারা কি করে দিচ্ছে, ওজন দ্বারা এটাকে শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, ওজন দ্বারা এটাকে শোষণ করে নিল। বাকি 15% এখান থেকে যে মেঘগুলো থাকে, ঠিক আছে, তারা কি করে দিল, 15% তারা শোষণ করে নিল। ঠিক আছে, তো এখান থেকে 15 আর 3 18, 18% এখান থেকে বাইরে চলে গেল, আউট হয়ে গেল। বাঁচলো কত তোমার কাছে, 48%। এই 48%ই আমাদের পৃথিবীর মানে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এবার 48%-এর মধ্যে আবার দীর্ঘ তরঙ্গ রূপে সব তরঙ্গ গুলো বাইরে চলে যায়, এবং এখানে যে মানে গ্যাস গুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি এখান থেকে বাইরে যেতে দেয় না। বায়ুমণ্ডলের যে লেয়ার গুলো আছে, ঠিক আছে, তারা বাইরে যেতে দেয় না, তারা আবার রিটার্ন করে কোথায় পাঠিয়ে দেয়, পৃথিবীতে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো এটাকেই আমরা কি বলি, হিট বাজেট বলি। ঠিক আছে, তো এরকমের একটা সুন্দর করে ছবিটা এঁকে দিবা, এখানে তো ইজি ইজি হয়ে গেছে। তো আমরা নেক্সট স্লাইডে চলি। তো এবার তোমাদের যেটা আছে, বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি সমূহ। এই যে আমাদের বায়ুমণ্ডল আছে, কিভাবে মানে উত্তপ্ত হচ্ছে, কিভাবে হিট হচ্ছে। ঠিক আছে, তো এর যে কয়েকটা পদ্ধতি আছে সেগুলো আমরা আজকে জেনে নিচ্ছি। তো প্রথমটা কি আছে, প্রথম হয়ে গেল বিকিরণ, যাকে আমরা কি বলি, রেডিয়েশন। তো সূর্য রশ্মি প্রথমে ক্ষুদ্র তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আসে। এটা তো আমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এই যে সূর্য রশ্মি আছে, এটা লঘু তরঙ্গের রূপে কি হয়, পৃথিবীতে আসে। ঠিক আছে, বায়ুমণ্ডলকে ভেদ করে আসে। উত্তপ্ত ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গ রূপে তাপ বিকিরণ করে বায়ুর নিম্ন স্তরকে সবচেয়ে বেশি উত্তপ্ত করে। ঠিক আছে, তো বায়ুর যে নিম্ন স্তর, সবচেয়ে নিম্ন মানে লেয়ার গুলো মনে আছে, লেয়ার গুলো পড়িয়েছিলাম। এটা কোন লেয়ার ছিল, ট্রপোস্ফিয়ার। তো এই ট্রপোস্ফিয়ারকে কি করছে, ট্রপোস্ফিয়ারকে সবচেয়ে বেশি উত্তপ্ত করছে। ঠিক আছে, নিম্ন স্তরকে সবচেয়ে বেশি মানে উত্তপ্ত করছে। ঠিক আছে, তো এই যে নিম্ন স্তর আছে এখানে বেশি উত্তপ্ত করছে, ফলে এখান থেকে বায়ুগুলো কি হয়ে যায়, হিট হয়ে যায়। বায়ুগুলো হিট হলে কি হবে, বায়ুগুলো গরম হলে বায়ু হালকা মানে বায়ুগুলো যদি গরম হয়ে যায় তো বায়ু হালকা হয়ে যায়, আর হালকা বায়ু কি করে, উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, তো এই জিনিসটাকেই আমরা কি বলি, বিকিরণ বলি। ঠিক আছে, মনে থাকবে। এবার হচ্ছে তোমার গিয়ে পরিবহন। বিকিরণটা ওখান থেকে যে আসছে, ঠিক আছে, সেটাকেই আমরা বিকিরণ বলি। এটা তোমাদেরকে বোঝালাম যে এখানে গরম বায়ুগুলো ঠান্ডা এই মানে এই গরম হয়ে উপরে উঠে যায়, গরম বায়ু নিচে থাকে না, গরম বায়ু সব সময় উপরে যাবে। ঠিক আছে, পরিবহন ও পরিচালন। পরিবহন, স্পর্শের মাধ্যমে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে তাপ নিম্ন বায়ু অণুতে সঞ্চালিত হয়। ঠিক আছে,
পরিবহন কি হচ্ছে স্পর্শের মাধ্যমে, এই যে স্পর্শ হচ্ছে এখান থেকে যে আসছে, ঠিক আছে, এখানকার বায়ু গরম করলো, এখানকার বায়ু গরম করলো, এখানকার বায়ু গরম করলো। তো ভূপৃষ্ঠ থেকে যে তাপ নিম্ন বায়ু অণুতে সঞ্চালিত হয়, ছোট ছোট অণুতে সঞ্চালিত হয়। এবার পরিচালন কি আছে, উত্তপ্ত হালকা বায়ু সোজা উপরে উঠে যায়। যে হালকা বায়ুগুলো আছে, এই যে হালকা বায়ু যেগুলো বললাম, যে হালকা বায়ু কি হয়ে যায়, উপরে উঠে যায়। ঠিক আছে, ধরে নাও এটা ভূপৃষ্ঠ আছে, এটা আমাদের ভূপৃষ্ঠ আছে পৃথিবী। তো ভূপৃষ্ঠ থেকে বায়ু, এখানে যেগুলো বায়ু ছিল, ঠিক আছে, সব বায়ুগুলো কি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে যাওয়ার ফলে কি হয়ে যায়, গরম বায়ু হালকা হয়ে যায়, এবং হালকা বায়ু কি করবে, হালকা বায়ু উপরে উঠবে। তো এই যে এখান থেকে যে গরম বায়ুগুলো উপরে উঠছে, তো এখানকার যে বায়ুগুলো আছে এগুলোকেও তো গরম করবে, করবে কি করবে না? তো এর ফলে যে এগুলো বায়ুগুলো যে গরম হচ্ছে, একে আমরা কি বলি, পরিচালন বলি। ঠিক আছে, উত্তপ্ত হালকা বায়ু সোজা উপরে উঠে যায় ও শীতল বায়ু নিচে নামে। তো শীতল বায়ু যে নিচে নামছে, এগুলোকেও যখন গরম বায়ু আর ঠান্ডা বায়ু মিক্স হবে, তো ঠান্ডা বায়ুকেও গরম করে দিবে, এটাকে আমরা কি বলি, পরিচালন বলি। এবার দেখে নিচ্ছি অ্যাডভেকশনটাকে, ঠিক আছে, এটাকে আমরা বলি লিন তাপ। তো অ্যাডভেকশন কি হচ্ছে, আনুভূমিক বায়ু প্রবাহের মাধ্যমে উষ্ণ বায়ু শীতল অঞ্চলের দিকে তাপ নিয়ে যায়। তো এই যে এখন বললাম তোমাদেরকে যে গরম বায়ুগুলো যে আছে, গরম বায়ুগুলো কি করে, ঠান্ডা বায়ুর দিকে, মানে ঠান্ডা অঞ্চলে, ধরে নাও এটা আমাদের পৃথিবী আছে, এখানে কি কি আছে, 0 ডিগ্রি নিরক্ষরেখা, ঠিক আছে, নিরক্ষরেখা, নিরক্ষরেখা এটা কি থাকে, সবসময় হট থাকে, মানে গরম থাকে। এবার এখানে ধরে নাও এটা হয়ে গেল উত্তর মেরু, এবং এটা হয়ে গেল দক্ষিণ মেরু, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয়, এখানে তো সবসময় ঠান্ডা থাকে, ঠিক আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে। তো এই যে বায়ুগুলো আছে, এই বায়ুগুলো যখন, এগুলো মানে বায়ু যখন এখান থেকে গরম হয়ে এগুলো মানে অঞ্চলে যায়, ঠান্ডা অঞ্চলে, তো এখানে কি করে, এই গরম বায়ুগুলো কি হয়ে যায়, এগুলো ঠান্ডা বায়ুকে গরম করে দেয়। একেই আমরা কি বলি, অ্যাডভেকশন বলি। ঠিক আছে, এবার লিনতাপ দেখছি ঘনীভবনের সময়, যখন ওখানে ঘনীভবন হয়ে যায়, ঠিক আছে, মিলিত হয়ে যায় দুটোর মধ্যে, তো নির্গত লিনতাপ ঊর্ধ্ব বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ঊর্ধ্ব বায়ুমণ্ডল যে উপরের বায়ুমণ্ডল গুলো আছে, সেগুলোকে কি করে, উত্তপ্ত করে দেয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নিচ্ছি আমরা পরিমাপের ধরনটা। তো যদি আমরা দৈনিক উষ্ণতার প্রসার দেখি, ঠিক আছে, তো একদিনে কত হয়, 24 ঘন্টা হয়, ঠিক আছে। তো উষ্ণতা এই সময় কি থাকে, সর্বনিম্ন উষ্ণতা থাকে 15 ডিগ্রি, ঠিক আছে। যদি একদিনের 24 ঘন্টা ধরে নাও, যে আহ একদিনের তাপমান আছে, ধরে নাও দিনের তাপমান, দিনের তাপমান হয়ে গেল তোমার গিয়ে 40 ডিগ্রি, আর রাতের তাপমান হয়ে গেল তোমার 20 ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার এই দুটোকে যদি গড় করবা, তো 40 আর 2 কত হলো, 60 হলো, ঠিক আছে। এখানে 40 আছে, আর এখানে কত আছে, 20 আছে। তো এটাকে যদি তুমি ভাগ করে দাও, তো যত হবে সেটা তোমার কি হয়ে যাবে, গড় তাপমান হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলা, রাতের, দিনের 40 আর রাতের কি আছে 20, তাহলে এর গড় তাপমান কত বের হবে, কত বের হবে, 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে তো আমাদের দেওয়া আছে, দেখো উদাহরণ, দিনের জলবায়ু চরম ভাব প্রকাশ করে, উদাহরণ হয়ে গেল 41 ডিগ্রি, মাইনাস হয়ে গেল 21 ডিগ্রি, বেঁচে গেল কত, তো 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার দৈনিক গড় উষ্ণতা যদি দেখবা, তো এখানে তাপমান, সর্বোচ্চ তাপমান কত হচ্ছে, ঠিক আছে, দেখে নাও, এখানে সর্বোচ্চ তাপমান ধরে নাও 40 ডিগ্রি, আর সর্বনিম্ন কত আছে 20 ডিগ্রি। তো 40 আর 20 60, 60কে তুমি যদি ডিভাইড করো 2 দিয়ে, তো কত বেরিয়ে যাবে, 30 ডিগ্রি। ঠিক আছে, তো এটা দিনের গড় তাপমান নির্ধারণ করে এইভাবে। ঠিক আছে, এবার বার্ষিক গড় উষ্ণতা, বার্ষিকের ক্ষেত্রে এখানে 24 ঘন্টা নিচ্ছ, তো এখানে 12 মাসের গড় উষ্ণতা নাও, আর সেটাকে 12 দিয়ে ভাগ করে দাও, তো যতটা বের হবে সেটা কি হয়ে যাবে, বার্ষিক গড় উষ্ণতা হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা বের করতে পারো। এবার দেখে নিচ্ছি উষ্ণতার তারতম্যের প্রধান নিয়ন্ত্রক সমূহ, এটা ফ্লো চার্টের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। তো অক্ষাংশ, অক্ষাংশ তোমরা বুঝছো, ল্যাটিটিউড, অ্যালটিটিউড এন্ড ল্যাটিটিউড বুঝো। তো এটা দেখো, অক্ষাংশটা হচ্ছে সূর্য রশ্মির পতন কোণের তারতম্যের কারণে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে বার্ষিক তাপমান ক্রমশ হ্রাস পায়। এটা আমাদের ধরে নাও পৃথিবী আছে, এটা হয়ে গেল 0 ডিগ্রি নিরক্ষরেখা, ঠিক আছে, 0 ডিগ্রি নিরক্ষরেখা। এটা হয়ে গেল 23.5 ডিগ্রি, এটা ধরে নাও 66 ডিগ্রি,
এটা ধরে নাও 90 ডিগ্রি, ঠিক আছে। তো কি হচ্ছে, এটা নিরক্ষরেখা থেকে কি করছে, নিরক্ষরেখা থেকে যখন নিরক্ষরেখা থেকে যখন মেরুর দিকে যায়, ঠিক আছে, এটা আমাদের নিরক্ষরেখা, নিরক্ষরেখা থেকে যখন মেরুর দিকে যাবা, তো কি হবে, তাপমান ক্রমশ হ্রাস পাবে, ঠিক আছে। এদিকে যত তুমি যাবা এদিকে তাপমান হ্রাস পাবে, এদিকে যত যাবে তাপমান কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। এর কারণ আছে, যেরকম 23.5 ডিগ্রি আছে, তো 23.5 ডিগ্রি আর এদিকে হয়ে গেল 23.5 ডিগ্রি, ঠিক আছে। এখানে তোমার 23.5 ডিগ্রি, এটা কোন রেখা আছে, এই রেখার নাম কি, 23.5 ডিগ্রি। এটাকে বলি আমরা কি, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। আর নিচেরটা 23.5 কে কি বলি, মকর ক্রান্তি রেখা, ঠিক আছে, মকর ক্রান্তি রেখা। তো সূর্য কোথা থেকে কোথায় পর্যন্ত যায়, তো কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তির মধ্যে আসা যাওয়া করে, ঠিক আছে। তো এই যে এরিয়া গুলো আছে, এদিকে কিভাবে, এখান থেকে এখানে যদি সূর্য থাকে তাহলে এদিকে তির্যক ভাবে রশ্মি গুলো যাচ্ছে, ঠিক আছে, এদিকেও তির্যক ভাবে রশ্মি গুলো আসছে। তো এই যে তির্যক ভাবে যে পড়ছে, তো এগুলোতে তো বেশি হিট থাকে না, ঠিক আছে। তো এদিকে ফলে কি হয়, এদিকে সেই রকম তাপমান থাকে না। তো তুমি যখনই উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাবা, তো তাপমান ক্রমশ কমতেই থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটাই বলেছে এখানে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নিচ্ছি উচ্চতাকে, অ্যালটিটিউডটাকে, ঠিক আছে। তো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। ধরে নাও উচ্চতা আছে, ধরে নাও এটা কোনো পাহাড় আছে, ঠিক আছে। এবার পাহাড়ের নিচে ধরে নাও এখানে আমরা আছি, ঠিক আছে। তো এখানকার এখানকার তাপমান ধরে নাও 40 ডিগ্রি, 40, হ্যাঁ ধরে নাও 40, তো না বেশি হয়ে যাচ্ছে, বেশি গরম লাগবে, একটু কমিয়ে দিচ্ছি। তো এখানকার ধরে নাও 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। কিন্তু তুমি যখন পাহাড়ের উপরে যাবা, ঠিক আছে, যদি 1 কিলোমিটার উপরে চলে এসছো পাহাড়ের, ঠিক আছে, তো এখানে তাপমান কত হয়ে যাবে, 6.4% কি হয়ে যাবে, মানে 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তো 25 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত হবে, তোমার 20.6 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো 1 কিলোমিটার, আবার যদি তুমি 1 কিলোমিটার উপরে যাবা, আবার 1 কিলোমিটার উপরে যাবা, তো আবার তোমার কি হয়ে যাবে, 6.4 ডিগ্রি সেলসিয়াস আবার কমে যাবে, ঠিক আছে। তো 2 কিলোমিটার যেতেই কত কমে গেল, 12.8। তো এখান থেকে মাইনাস করে দাও 12 থেকে, কত কত বাঁচবে, 13। তাহলে এখানকার তাপমান কত বেরোবে, 13 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পেরেছো। তো অ্যালটিটিউডের ক্ষেত্রে মানে উচ্চতার ক্ষেত্রে তুমি যত উপরে যাবা ততই তাপমান কি করতে থাকবে, কমতে থাকবে। ফলে পার্বত্য অঞ্চল সমভূমি থেকে শীতল হয়, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি আমরা বিপরীত উত্তাপ, বা একেই আমরা কি বলি, ইনভার্সন, ঠিক আছে। তো ইনভার্সন কি হয়, এটাও আমরা আমরা দেখে নিচ্ছি 3 নম্বরটা। পাহাড়ি উপত্যকায় শান্ত রাতে উচ্চতা বাড়লে তাপমাত্রা না কমে উল্টে বেড়ে যায়, একেই আমরা বিপরীত উত্তাপ বলি, ঠিক আছে। কোনো পাহাড়ি অঞ্চল আছে, এরকম ধরে নাও এটা ঘাটি হয়ে গেল, এটা পাহাড়ি হয়ে গেল, পাহাড় হয়ে, এটা পাহাড় হলো, এটা ঘাটি অঞ্চল হয়ে গেল, ঠিক আছে, ঘাটি হয়ে গেল। তো এই ক্ষেত্রে কি হয়, ধরে নাও এখানে সূর্য আছে, এখানে সূর্য আছে, তো সূর্য থেকে কোনো রশ্মি এখানে আসছে, ঠিক আছে, এখানেও আসছে আর এখানেও আসছে, ঠিক আছে। তো এখানে তো তোমার কি বরফ গুলো জমে থাকে, ঠিক আছে। তো এখানে কি হয়, সূর্যের রশ্মি গুলোকে বিচ্ছুরিত করে মহাকাশে পাঠিয়ে দেয় কিন্তু, ঠিক আছে। তো এর কম্পেয়ারে এই জায়গাটা কি থাকে, ঠান্ডা থাকে। তো বাতাস কি রকম চলবে, বাতাস কি রকম চলবে, ঠান্ডা বায়ু নিচে বসবে, ঠিক আছে, আর গরম বায়ু উপরে যাবে গরম হয়ে, ঠিক আছে। তো এই কন্ডিশনটা হবে। কিন্তু যখন এটা উল্টো হয়ে যায়, এই জায়গাটা যখন পাহাড়ি এলাকাটা যখন গরম হয়ে যায়, ঠিক আছে, আর নিচে যখন ঠান্ডা হয়ে যায়, এটাকেই আমরা কি বলি, ধরে নাও এটা ঘাটি আছে আর এটা পাহাড়ি আছে, পাহাড়ি এলাকা মানে পাহাড় হয়ে গেল ধরে নাও। এবার এখান থেকে সূর্য আছে, সূর্য থেকে কি হচ্ছে, এখানে সূর্যের রশ্মি গুলো আসছে, কিন্তু এই জায়গাটা এবার গরম হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, এখানে তোমার মানে কম্পেয়ার টু এখানে ঠান্ডা আছে। তো বাতাসগুলো কিরকম চলবে, কিরকম চলবে, এই ধরে নাও এখানে গরম আছে, দেখো বোঝার চেষ্টা করো। এখানে আমরা কি ধরেছিলাম, ঠান্ডা ধরেছিলাম, এবার এখানে কি আছে, গরম আছে। তো বায়ুগুলো কি হবে, বায়ুগুলো গরম, এখানে যদি গরম হয়ে যায়, তো গরম হয়ে গেলে বায়ুগুলো উপরে উঠে যাবে, ঠিক আছে। আর ঠান্ডা বায়ুগুলো কি হবে, নিচে বসবে। তো
তো এই যে তাপমান ধরে নাও এক সময় কি হচ্ছিল, বায়ুগুলো নিচে বসছিল, কিন্তু এই এই ক্ষেত্রে কি হচ্ছে, বায়ুগুলো উপরে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে এর ইনভার্সনটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম মানে কখন হয় এই জিনিসটা, হয় তোমার গিয়ে রাতের বেলা। ঠিক আছে, এটা তো হয় তোমার দিনের বেলা, আর এটা তোমার হয় রাতের বেলা। ঠিক আছে, তো এই ঘটনাটাকেই আমরা বলি বিপরীত উত্তাপ। বুঝতে পেরেছো? এবার আমরা দেখে নিচ্ছি সমুদ্রের সান্নিধ্য। তো জলভাগ ও স্থলভাগের তাপগ্রহিতার পার্থক্যের জন্য উপকূলীয় অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন থাকে। তো এখানে দেখে নাও এখানকার কি ঘটনা ঘটছে। ধরে নাও এটা হয়ে গেল তোমার গিয়ে জলভাগ। ঠিক আছে, এটা এটা জল হয়ে গেল। ঠিক আছে, এটা জলীয় ভাগ। এবং এখান থেকে ধরে নাও এটা হয়ে গেল স্থল। কি রকমের জল বানালাম, দাঁড়াও দাঁড়াও, ম্যাপ এই ডায়াগ্রামটা উল্টো হয়ে গেছে, এক সেকেন্ড দাও, একটু পরিষ্কার করে নি। দেখো, এবার তোমরা বুঝতে পারছো। ধরে নাও এখানে জল ভরা আছে। ঠিক আছে, এখানে জল আছে, এটা হয়ে গেল জলীয় ভাগ। ঠিক আছে, আর এটা হয়ে গেল স্থল। ঠিক আছে, এটা হয়ে গেল জল এবং এটা হয়ে গেল স্থল। তো কি হয়, সূর্যের যখন হিট আসে, তাপ আসে, ঠিক আছে, সূর্য যখন হিট আসে, তো হিট তো জলেও আসছে এবং স্থলেও আসছে। ঠিক আছে, তো আমাদের স্থলে কি থাকে, আমাদের স্থলে ভবন থাকে, বাড়িঘর থাকে। আর বাড়িঘর কিসের থাকে, আমরা তো মডার্ন মানে মডার্ন যুগে আমরা বসবাস করছি, তো আমাদের বাড়িটা কি রকমের থাকে, ছাদের থাকে, কংক্রিটের ঢালাই থাকে। তো এবার বলো যে এখানে জল আছে, তো এখান থেকে যে হিটটা আসছে, তো আগে জল গরম হবে না আগে স্থল মানে বাড়ি ঘরটা গরম হবে, বলো? তো আগে কি হয়ে যাবে, স্থলটা গরম হবে। ঠিক আছে, বাড়ি ঘরটা। তো এই ক্ষেত্রে কি হয়ে যায়, এখানে গরম হয়ে গেল, তো এখানকার বায়ু কি হয়ে গেল, কম্পেয়ার টু এখানে গরম হয়ে গেল। তো এখানে নিম্নচাপের সৃষ্টি হবে। কি হবে, নিম্নচাপ। আর এখানে কি হয়ে যাবে, হাই প্রেসার, উচ্চ চাপের সৃষ্টি হবে। এর কম্পেয়ারে এখানে তো গরম আছে না, তো বায়ু কিরকম চলবে, বায়ু চলবে তোমার গিয়ে তোমার জল থেকে স্থলের দিকে। ঠিক আছে, জল থেকে স্থলের দিকে। ঠিক আছে, এটা চলবে তোমার দিনের বেলা। ঠিক আছে, এবার রাতের বেলা কি হবে, রাতের রাতের বেলা ঠিক এর উল্টা চলবে। ঠিক আছে, কেন বলো তো? এর কারণ হচ্ছে যে জল কিন্তু ধীরে ধীরে গরম হচ্ছে এবং ধীরে ধীরে ঠান্ডা হয়, কিন্তু ভবনগুলো যে আমাদের বাড়ি ঘর ছিল, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়েছিল এবং তাড়াতাড়ি সে ঠান্ডাও হয়ে যায়। ঠিক আছে, ফলে কি হয়ে যায়, এই জিনিসটা উল্টে যায়। এবার বায়ু কোন দিক থেকে কোন দিকে চলবে, এবার স্থল থেকে জলের দিকে বা সমুদ্রের দিকে চলবে। বুঝতে পারলা? তো এই জিনিসটাকেই বলে কি, এই জিনিসটাকে বলা হয় সমুদ্রের সান্নিধ্য। ঠিক আছে, এগুলো অনেক বড় বড় কনসেপ্ট তো নাই, কিন্তু তোমাদের যদি বুঝতে পারছো তো ভালো করেই বুঝতে পারবা, একবারেই মাইন্ড সেট হয়ে যাবে। কিন্তু ভালো করে যদি বুঝতে পারছো, তাহলে যদি কোনো ডাউট থাকে তো তোমরা অবশ্যই মানে কমেন্ট করবে। ঠিক আছে, তো এই জন্য যে এখানকার যে মানে জলীয় ভাগের এলাকা আছে, এখানে যে বাড়িঘর আছে, তো এখানকার তাপমান একই রকম থাকে। ঠিক আছে, এর কারণ কি আছে, কারণ জল ধীরে ধীরে গরম হচ্ছে এবং ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। এখানে সূর্য ছিল, সূর্য হিট করে গেল। ঠিক আছে, ধরে নাও এখানকার 34 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমান। ঠিক আছে, তো রাতের তাপমান খুব জোর বেশি 32%, মানে 32 ডিগ্রি সেলসিয়াসই হবে। 2 ডিগ্রি কম বেশ হতে পারে। ঠিক আছে, বেশি হবে না। কিন্তু অন্যান্য জায়গাতে ধরে নাও দিল্লি আছে, দিল্লিতে 40 ডিগ্রি থাকবে, কিন্তু রাতের তাপমান তোমার 20-22-এর দিকে চলে আসবে। তো দেখতে পাচ্ছ কত ডিফারেন্স আছে। কিন্তু এখানে অত ডিফারেন্স থাকে না, যে সমুদ্র এলাকাগুলোতে অত ডিফারেন্স থাকে না। ঠিক আছে, কারণ এখানে সূর্য নাই, রাত হয়ে গেছে, তবুও এখানে কিন্তু জলগুলো হিট হয়ে আছে। ফলে এখানকার তাপমান একই রকম ভাবে থাকে, বা একটু 19-20 হতে পারে, মানে 2 ডিগ্রি 1 ডিগ্রি এরকমই কম বেশি হবে। ওই জিনিসটা এখানে বলা হয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বায়ু প্রবাহ ও স্রোত, মানে স্রোতটা। তো উষ্ণ বা শীতল সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ কোনো অঞ্চলের তাপমাত্রা দ্রুত পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তো উষ্ণ বা শীতল সমুদ্র স্রোত, ঠিক আছে, যে সমুদ্রের যে স্রোত আছে, সেগুলো কি করে, বায়ু প্রবাহ কোনো অঞ্চলে তাপমাত্রাকে দ্রুত পরিবর্তন করতে পারে। এর ফলে আন্ধি, লু এগুলো আসে।
ঠিক আছে, চক্রবাত গুলো পড়েছো। নেক্সট তোমাদেরকে যখন চক্রবাত পড়াবো তখন এগুলো আরো ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, হাই প্রেসার লো প্রেসার বেল্ট কি হয় এগুলো যখন বুঝবে তো এগুলো আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার লাস্ট আছে আমাদের কি অরণ্য ও মৃত্তিকা। ঠিক আছে, তো ঘন গাছপালা ও গাঢ় রঙের মাটির তাপ শোষণ ও বিকিরণ ক্ষমতা বেশি থাকায় স্থানীয় উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তো যত ঘন গাছপালাগুলো থাকবে, ঠিক আছে, ততই কি হবে, মাটির তাপ শোষণ ও বিকিরণ ক্ষমতা ওর বেশি থাকবে। ঠিক আছে, এবং সেখানকার উষ্ণতাও নিয়ন্ত্রিত থাকবে, না খুব বেশি বেশি হবে না খুব কম হবে। ঠিক আছে, তো এমনিতেও আবার হয়ে গেছে। আর যেটা এটা যে গ্রিন হাউস প্রভাব আছে বিশ্ব উষ্ণায়নটা, এটার তো আমাদেরকে শর্টস দিয়ে দিব, এটা সেখানে দেখে নিবা। ঠিক আছে, তো আমাদেরকে যে ওই আমরা এখন যে হিট বাজেটটা পড়াচ্ছিলাম ওই জিনিস থেকেই রিলেটেড আছে। ঠিক আছে, 1 মিনিট নিব তোমাদের হয়ে যাবে কমপ্লিট এটা। ঠিক আছে, তো ধরে নাও এটা সূর্য আছে, তাড়াতাড়ি করে বুঝে নাও। এটা সূর্য আছে, এখান থেকে সোলার মানে ইগুলো আসছে তোমার লঘু তরঙ্গের রূপে, মানে ইনসোলেশন যে রশ্মিগুলো আসছে কোথায় আসছে, পৃথিবীর উপরে। ঠিক আছে, ভূপৃষ্ঠে। তো ভূপৃষ্ঠে আসলো, এবার কি হচ্ছে যে ভূপৃষ্ঠে যখন আসলো লঘু তরঙ্গের রূপে, তো লঘু তরঙ্গে যখন আসলো, তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা আবার কি হবে, দীর্ঘ তরঙ্গের রূপে বাইরে যাবে। বাইরে যাবে, তো দীর্ঘ তরঙ্গের রূপে কি হবে, বাইরের দিকে যাবে। কিন্তু কি হয়ে যায় যে এখানে যে অনেক গ্যাস গুলো আছে, ঠিক আছে, যেরকম CO2 CH4, ঠিক আছে, তো এগুলো কি আছে, CO2 হয়ে গেল, CH4 হয়ে গেল, মিথেন হয়ে গেল, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড হয়ে গেল, ঠিক আছে, CFC হয়ে গেল। তো এগুলো যে গ্যাস আছে, এগুলো গ্যাস কিন্তু এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যটাকে বের হতে দিচ্ছে না, একে কি করছে, যাচ্ছে রিটার্ন ফেলে দিচ্ছে আবার। ঠিক আছে, ফলে কি হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে দীর্ঘ তরঙ্গ বের হতে চাইছে কিন্তু ওকে যেতে দিচ্ছে না, এই গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাসগুলো আবার একে রিটার্ন কি করে দিচ্ছে, ভূপৃষ্ঠে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে এখানকার তাপমান বেড়ে যায়। এটাকে কি বলি আমরা, গ্রিন হাউস, বা একেই আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এটা অনেক কিন্তু ক্ষতিকারক গ্যাস আছে, আমি তোমাদেরকে সোর্স দিব, ওতে আরো ভালো করে বুঝতে পারবা। তো এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যায়ন ও প্রশ্ন উত্তর আছে, এগুলো পড়ে নিবা। ল্যাপস রেট কি, এলবিডো বলতে কি বোঝো, এলবিডো তোমাদেরকে ভালো করে বোঝালাম যে 34% যেটা বাইরে চলে যায় সেটাকে আমরা কি বলি, এলবিডো বলি। শান্ত মণ্ডল কাকে বলে সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো এর উত্তরগুলো তোমরা হয়তো লিখে নিবা, এখানে তো উত্তর দেওয়াই আছে। তো এগুলোকে ভালো করে পড়বা আর ভালো করে পড়াশোনা করো, তোমাদের নিশ্চিত রূপে তোমাদের 90 to 95% তোমাদের লেকচার যদি ভালো করে করো, ঠিক আছে, তো তোমাদের 90 to 95% কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই আসবে। ঠিক আছে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। তো আজকে লেকচারটা অনেক বেশি হয়ে গেছে, তো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।